হসপিটালের বেডে যখন সন্তান হওয়ার যন্ত্রণায় ছটফট করতেছিলাম, তখন ডাক্তার আমার শাশুড়িকে ডেকে বললেন, পেশেন্টের হাজবেন্ড কোথায়? আমার শাশুড়ি তখন বললেন, আমার ছেলে দেশের বাহিরে থাকে। স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলিয়ে দিতে পারলে খুব ভালো হতো। এতে করে রোগীর একটু সাহস বাড়বে আর মনটাও একটু ভালো থাকবে। আর প্রথমবার যেহেতু রোগীর মা হওয়া, তাই এই মুহূর্তে তার একটু সাহস প্রয়োজন। শাশুড়ি যখন আমার স্বামীর কাছে ফোন দিল, ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিল, আমি ফোনটা কানে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী বলে উঠলো, এত ঢং করো কেন? এই পৃথিবীতে কি তুমিই একা মা হচ্ছ, আর কেউ মা হয়নি? আমি আর তখন তাকে কিছুই বললাম না। কান থেকে ফোনটা সরিয়ে দিয়ে আমার দুই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আমি তখনও আসলে বুঝতে পারলাম না যে আসলে আমার প্রসব যন্ত্রণা বেশি হচ্ছে নাকি আমার স্বামীর কথার আঘাত আমার কাছে বেশি লাগতেছে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রসব যন্ত্রণায় ছটফট করতেছিলাম। এর কিছুক্ষণ পরই ডাক্তার তার কেবিনে আমার শাশুড়ি এবং আমার বাবাকে ডাকলেন এবং বললেন, পেশেন্টের যেহেতু জরায়ের মুখ খুলছে না, তাহলে আমরা সিজার করে ফেলি। আর তা না হলে পেশেন্ট এবং অনাগত বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। কিন্তু আমার শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিল না। উনি বলতেছিল আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে। তখন আমার বাবা বলল, বেআইন সাহেব, আমার মেয়েটার অনেক বেশি কষ্ট হচ্ছে, আপনি সিজার করার অনুমতি দিন। বাবার মুখে একথা শুনে আমার শাশুড়ি তখন মুখ বেঁকিয়ে বলল, সিজার করার সমস্ত খরচ যদি আপনারা দিতে পারেন তাহলে আমার কোনো সমস্যা নেই। শাশুড়ির মুখের এমন কথা শুনে আমার বাবা তখন মাথা নিচু করে রইল, কারণ আমার পরিবারের এত সামর্থ্য ছিল না যে সিজারের সমস্ত খরচ বহন করতে পারবে। বাবার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমার বাবা একটা বাসার দারোয়ানের চাকরি করে, কোনো রকম আমাদের সংসারটা চলে। তাছাড়া আমার আরো দুইটা ছোট বোন আছে, তাদের এখনো বিয়ে হয়নি। তাদের চিন্তাও আমার বাবার করতে হয়। বাবা মুখ কালো করে ওখান থেকে আমার কাছে চলে আসে। তখন আমি আমার বাবাকে বললাম, বাবা, আমি যদি ব্যথায় শেষও হয়ে যাই তবুও তুমি আমাকে সিজার করিও না। বাবা তখন চোখের পানি মুছতেছিল আর আমাকে বলতেছিল, মারে, তোর কষ্ট তো আর আমি সহ্য করতে পারতেছি না। একটু পরেই মোবাইলে কথা বলতে বলতে আমার শাশুড়ি আমার কাছে আসলো। মনে হয় আমার স্বামী কল দিয়েছে। আমার শাশুড়ি বলে উঠলো, তোর বউ ইচ্ছা করেই ঢং করছে, ইচ্ছে করে চিল্লাচিল্লি করে হসপিটাল মাথায় তুলে রেখেছে। আমিও তো 5টা সন্তানের মা হয়েছি, কখনো তো এমন ঢং করিনি। আমার শাশুড়ি তখন ইনিয়ে বিনিয়ে নানা রকমের মিথ্যা কথা আমার স্বামীর কাছে বলতেছিল। সেখানে কর্মরত একজন ডাক্তার আমার শাশুড়ির এই সমস্ত কথাগুলো শুনে ফেলেছিল। তিনি আমার শাশুড়িকে ধমকের সুরে বললেন, কিসব বলছেন এসব? আপনি নিজেও তো মা হয়েছেন, বোঝেন না মা হওয়ার কতটা কষ্ট, যন্ত্রণাদায়ক? একটা মেয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছে আর আপনি বলছেন সে ঢং করছে? এত লো মেন্টালিটি কেন আপনার? এই মুহূর্তে যদি সিজার না করা হয়, মা ও সন্তান দুজনেই মারা যেতে পারে। তখন হসপিটালের পক্ষ থেকে আপনার এবং আপনার ছেলের নামে কিন্তু মামলা করা হবে। ডাক্তারের এই হুমকির কথা শুনে তখন আমার শাশুড়ির সাথে সাথেই সিজার করার অনুমতি দিলেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাকে সিজার করানোর রুমে নিয়ে যাওয়া হলো। হসপিটালে প্রায় 1 সপ্তাহের মতো ছিলাম। এর মধ্যে একদিনও আমার সাথে আমার স্বামী ফোনে কথা বলেনি। শাশুড়িকে ঠিকই কল দিত, কিন্তু আমার সাথে একটা দিনও কথা বলেনি। হসপিটাল থেকে রিলিজ দিয়ে বাসায় আসার পর আমি নিজে থেকেই কল দিলাম আমার স্বামীকে। ফোন ধরতেই সে একটাবারের জন্য জিজ্ঞাসা করেনি আমি কেমন আছি বা আমাদের সন্তান কেমন আছে। আমার স্বামী ফোন ধরেই প্রথম যে কথাটা আমাকে বলেছিল সেটা হচ্ছে, বিদেশে আসার আগে তোমার কাছে কয়েক হাজার টাকা রেখে এসেছিলাম, সেই টাকা তুমি কি করেছো, কিভাবে এবং কোথায় খরচ করেছো সেটার হিসাব এখন আমাকে দাও। আমি ফোনটা কানে রেখে তখন আমার স্বামীর কথাগুলো শুধু নীরবে শুনতেছিলাম আর নীরবে চোখের পানি ফেলতেছিলাম। আমার স্বামী বিদেশে যাওয়ার পর কখনোই আমার কাছে টাকা পাঠাতো না, সব টাকাই আমার শাশুড়ির অ্যাকাউন্টে পাঠাতো। যদি কখনো আমি আমার স্বামীর কাছে হাত খরচের টাকা চাইতাম, তখন সে উত্তরে বলতো, তোমাকে তো 3 বেলা ঘরে বসে খাওয়াচ্ছি, তোমার আবার কিসের হাত খরচ? ডাক্তার বলেছিল সিজারের 20 দিন পর ডাক্তারের কাছে আবার যেয়ে একটু চেক আপ করে আসতে। আমি যখন শাশুড়ির কাছে গিয়ে বললাম, আম্মা আমাকে কিছু টাকা দেন, তখন আমার শাশুড়ি মুখের উপর বলল, তোমার বাবার বাড়ির কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসো। বাচ্চা হওয়ার সময় তোমাকে বারবার বলেছিলাম যেন সিজার না করে, আর এখন তোমার 2 দিন পর পর ডাক্তারের কাছে যাওয়া লাগবে আর টাকা আমার দেওয়া লাগবে? এটা আমি কখনোই হতে দিব না। সিজার করার সময় তোমার পিছনে আমার অনেক টাকা খরচ হয়েছে, এখন আর আমি একটা টাকাও দিতে পারবো না। শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম। তারপর আমি আমার বাবার কাছে কল দিলাম। বাবা ফোন ধরতে বাবাকে আমি বললাম, বাবা আমার কিছু টাকার প্রয়োজন, ডাক্তার দেখাবো। তখন বাবা উত্তরে বলল, বিয়ের আগে সব খরচ আমি বহন করেছি, আর এখন বিয়ের পরেও যদি তোকে বিয়ে দিয়ে সব খরচ আমাকে বহন করতে হয়, তাহলে তোকে বিয়ে দিয়ে কি লাভ হলো? তোর এখন বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে, তোর উপরে এখন আর আমার কোনো দায়ভার নেই। আমি এ কথা শুনে ফোনটি রেখে দিলাম আর নীরবে দাঁড়িয়ে কত সময় কাঁদলাম। আজ যদি আমার বাবা আমাকে বলতো, মা আমার কাছে টাকা নেই, আমি দিতে পারবো না, তাহলেও মনটাকে একটু বুঝ দিতে পারতাম, কষ্ট লাগতো না। কিন্তু বাবা যখন বলল আমার প্রতি আর তার কোনো দায়ভার নেই, তখনই খুব কষ্ট পেয়েছি। বিয়ের পরে সত্যি মেয়েরা বাপের
বাড়ি থেকেও পর হয়ে যায়। সিজারের পর ৪৫ দিন খুব সাবধানে কাজ করতে হয়, কিন্তু সিজার করে বাসায় আসার পর থেকে আমার শাশুড়ি আমার উপরে কাজের মাত্রা অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দিল। আর তার কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না, আমাকে কেন সিজার করতে হলো। সেদিন যখন না পেরে আমার স্বামীর কাছে আমি আবারও কিছু টাকা চাইলাম, সে আমাকে প্রতিউত্তরে বলল, তুই মরিস না কেন, তুই এখনো মরতে পারিস না। স্বামীর মুখে এমন কথা শোনার পর চোখের পানি ফেলা ছাড়া আমার আর কোনো উপায় ছিল। আমি তখন শুধু ভাবতেছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মেয়ে হয়েটাই জন্মানো, আর দ্বিতীয় ভুল হচ্ছে বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করা। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা প্রবাসী বউয়ের লাইফ থেকে নেওয়া। আপনাদের এতে মতামত কি? বর্তমান যুগের স্বামী আর শাশুড়ি কি বাড়ির বউর সাথে এমন আচরণটি করতে পারে? তবে দোয়া করি কোনো মেয়ের ভাগ্যে যেন এমন শ্বশুর বাড়ি আর এমন স্বামী কপালে না জোটে। হ্যালো বিউটিফুল অডিয়েন্স, তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।